This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উমারের আরো একটা গাড়ি, এই নিয়ে 3 নম্বর গাড়ি, যার খোঁজ পেলেন গোয়েন্দারা। i20 যে গাড়িটা বিস্ফোরণ হয়েছে, ফোর্ড ইকোস্পোর্ট, তারপর উমারের ব্রিজা গাড়ির হদিশ পেলেন তদন্তকারীরা। আলফালা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই এই ব্রিজা গাড়িটি পাওয়া গিয়েছে। এই মুহূর্তে সেই গাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আগের গাড়ির ছবি। দ্বিতীয় যে গাড়ির ছবি যেটা পাওয়া গিয়েছে সেই গাড়িটি, বা তৃতীয় গাড়ির খোঁজ যেটা গোয়েন্দারা পেয়েছেন তার তথ্য আমরা পাচ্ছি। আমাদের সঙ্গে সায়ন্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন। সায়ন্ত, আলফালা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই ব্রিজা গাড়িটা পাওয়া গিয়েছে, তদন্তকারীরা কি বলছেন, তাদের সন্দেহ কোথা থেকে হচ্ছে? দেখো, তোমার হয়তো মনে থাকার কথা যে মুজাম্মিলের গাড়ির পাশে কিন্তু প্রায় 13 দিন গাড়ি রাখা ছিল উমর নবী, ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই ইউনিভার্সিটির ভেতরে প্রায় 13 দিন, 29শে অক্টোবর থেকে 10ই নভেম্বর পর্যন্ত। এবার সেই পার্কিং লট থেকে কিছুটা অদূরেই আরও একটি গাড়ি, যেটা মূলত শাহিনের নামেই সেখানে রাখা ছিল, মূলত এটা উমরের গাড়ি জানা যাচ্ছে, ব্রিজা গাড়ি। সেই ব্রিজার কোম্পানির গাড়ি কিন্তু রাখা ছিল এই আলফালা ইউনিভার্সিটির ভেতরেই। ইতিমধ্যেই ফরেন্সিক টিম এসেছে এবং এনআইএর টিম আসার কথা এনএসজির বিশেষজ্ঞদেরও, অর্থাৎ তারা এসে গাড়িটিকে পরীক্ষা করবে। ইতিমধ্যে গাড়িটিকে চারপাশে ঘিরে রাখা হয়েছে। যে এই গাড়িটির খোঁজ চলছিল এবং গাড়িটি কোথায় রয়েছে সেটা মূলত প্রত্যেকে তদন্তকারীরা বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছিলেন। তারপরে কিন্তু গাড়িটির খোঁজ মেলে এই ইউনিভার্সিটির ভেতরেই রয়েছে, পার্কিং লটের অদূরে। তদন্তকারীরা মনে করছেন যে যেভাবে সেকেন্ড হ্যান্ড বা থার্ড হ্যান্ড গাড়িগুলোকে কেনা হয়েছে, বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল, কোথাও না কোথাও এইগুলো গাড়িগুলোতে বিস্ফোরক ব্যবহার করে সেই গাড়িগুলো বিভিন্ন কোণে ব্লাস্ট করানোর পরিকল্পনা ছিল। আর যে কারণে তিনটে গাড়ির ক্ষেত্রে একটু ডিটেইল দাও ছোট ছোট করে। এক i20 গাড়ি যেটা বিস্ফোরণ হয়েছে, বাকি দুটো গাড়ি দেখো, প্রথম যে গাড়িটা হয়েছিল i20, সেই গাড়িটা কিন্তু লালকেল্লা ফটকে যে ব্লাস্ট করে সেটা তারিকের কাছ থেকে কিনেছিল উমর, আর তারিককে কিনে বিক্রি করেছিল কিন্তু মোহাম্মদ সালমান। তখন কিন্তু এই গাড়ির যোগের সঙ্গে কিন্তু পুলওয়ামা এবং অনন্তনাগের যোগাযোগ গড়ে ওঠে, অর্থাৎ কাশ্মীরের কোথাও কাশ্মীরের সঙ্গে যে লিঙ্ক রয়েছে সেটা প্রথম গাড়ির ক্ষেত্রে দেখা যায়। সেকেন্ড গাড়ি যেটা পাওয়া যায় খান্ডেলওয়ালি গ্রাম, যেটা সেই গ্রামে, যেটা ফরিদাবাদের এই ইউনিভার্সিটি থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে, সেই খান্ডেলওয়ালি গ্রামে কিন্তু ওই একটি প্রত্যন্ত অংশে ওই লাল গাড়িটি পাওয়া গিয়েছিল। ইতিমধ্যে সেটা এনএসজি পরীক্ষা করেছে এবং সিএফএল অর্থাৎ ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পুলিশও ঘিরে রেখেছে। তাতে কোনো বিস্ফোরক মিলেছে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে এবং ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে গাড়ির ভিতর থেকে ফাইল উদ্ধার হয়েছে, বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। এটা দ্বিতীয় গাড়ি। তৃতীয় গাড়ি হচ্ছে ব্রিজা গাড়ি, যে ব্রিজা গাড়িটি এই আলফালা ইউনিভার্সিটি যে আছে, যেটা হসপিটাল এই তুমি দেখতে পাচ্ছ, এই ইউনিভার্সিটির ভেতরে পার্কিং লটের অদূরে উদ্ধার হয়েছে। গাড়িটির প্রত্যেকে তদন্ত করে খুঁজছিল, সিসিটিভি ফুটেজ ধরে খোঁজাখুঁজি চলছিল। গাড়িটিকে বদরপুর যে টোল প্লাজা, সেখানেও ফুটেজে সিসিটিভি ফুটেজও দেখা গিয়েছিল। ধন্যবাদ শান্ত। প্রতিনিধি জানাচ্ছিলেন 3টে গাড়ি আপনারা শুনলেন। i20 যেটা বিস্ফোরণ ঘটানো হয়েছে, দ্বিতীয় একটি লাল গাড়ি পাওয়া গিয়েছে সেই ফরিদাবাদে, আর সেটা নিয়ে এখন তদন্ত চলছে, কারণ বেশ কিছু নথি পেয়েছেন তদন্তকারীরা। তৃতীয় গাড়ি এই বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পার্ক করা আছে, যেটা ফরেন্সিক টেস্ট হবে। টিম আসছেন, তদন্তকারীরা আসছেন, ওই গাড়িটা বিষয় নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন। মোট 3টে গাড়ি ওমরের নামে পাওয়া গিয়েছে। এবার পরের যে খবরের দিকে আমরা নজর রাখবো, 32টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক ছিল উমরদের। এনআইএর জেরায় স্বীকার করেছে ধৃতরা। দেখুন, 32টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক উমরদের ছিল। কি বড় মাপের একটা ছক তারা করেছিল। এনআইএর জেরায় স্বীকার করেছে ধৃতরা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বাবরি মসজিদ কাণ্ডের বদলা নেওয়ার তাদের প্ল্যান ছিল বলেও জেরায় স্বীকার করেছে, এমনই তথ্য সামনে আসছে। 32টি গাড়ি নিয়ে দিল্লিতে ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল উমররা। দীপ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দীপ, এ তো বিশাল বড় মাপের একটা ছক কষেছিল উমররা, ঠিক কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? প্রাথমিকভাবে কি কি তথ্য সামনে এসেছে? দেখো, এনআইএর গোয়েন্দারাই তদন্তভার হাতে নেওয়ার পর থেকে কিন্তু একের পর এক এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, জেরায় ধৃতরা যে সমস্ত তথ্য কবুল করছে একটার পর একটা চমকে দেওয়ার মতন। এর আগেই আমরা সকালে জানিয়েছিলাম যে 6 ডিসেম্বর তারিখে কেন বেছে নেওয়া হচ্ছে, তার কারণ বাবরি মসজিদ ধ্বংসের দিনটায় ভারতবর্ষের বুকে অশান্তি তৈরি করার জন্য, ভারতবর্ষকে অশান্ত করতে দিনটাকে স্পেশালি বেছে নিয়েছিল দেশ প্রধান মাসুদ আজহার। আর এবার কত বড় হামলা, কত বড় হামলার ছক কষা হয়েছিল সেটা শুনলে কিন্তু শিউরে উঠতে হবে।
একটা দুটো তিনটে চারটে নয়, সব মিলিয়ে 32খানা গাড়ির ভিতরে বিস্ফোরক পুড়ে দিল্লির বুকে অন্তত 6টা জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো ছক ছিল এই জঙ্গিদের। সব থেকে বড় কথা, জেশ প্রধান আইএসআই হ্যান্ডলারদের মাধ্যমে মানে গোটা পৃথিবীর একাধিক জায়গা থেকে এই টেরার অপারেশনকে ফান্ডিং করা হয়েছে। এই গাড়িগুলো বেছে বেছে করা হয়েছে, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, এমনকি ফোর্থ হ্যান্ড পর্যন্ত কেনা হয়েছে। কেন? যাতে পুলিশ এবং গোয়েন্দারা বিস্ফোরণের পরে বা আগে কখনোই এই গাড়ির যে মূল মালিক তাকে ট্রেস করতে না পারে এবং গোটাটা নিয়েই ধোঁয়াশায় থাকে। 32টা গাড়ি, ভাবতে পারো যদি দিল্লির মতন রাজধানীর বুকে 32টা গাড়ি বিস্ফোরক বোঝাই নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ মনুমেন্ট, মন্দির, ধর্মীয় স্থানগুলোতে বিস্ফোরণ ঘটতো, তাহলে কত বড় হত্যালীলা চলতে পারতো, কত মানুষের মৃত্যু হতে পারতো। এই প্ল্যানই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দারা তারা কার্যত প্রকাশ্যে এনে ফেলেছে। ধন্যবাদ দীপ, আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন 32টা জায়গা। আপনারা ভেবে দেখুন, 32টা জায়গায় ব্লাস্ট করানো ছক ছিল এই হোয়াইট কলার মডিউলের, এবং 3টে গাড়ি উমারের নামে পাওয়া গিয়েছে। আরও কি তাহলে গাড়ি কেনার ছক ছিল তাদের এই নাশকতার জন্য? আর এই সমস্ত তথ্য এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সমস্ত এই চক্রটা যেটা জয়েশের সঙ্গে হয়তো কোনো না কোনো জায়গায় লিঙ্ক আছে এবং তার যে নিয়ন্ত্রণ করছে আইএসআই, তাদের একটা বড় প্ল্যান এবং একটা মডিউল তারা বানিয়ে ফেলেছিল। এই মডিউলটা আমরা আপাতত যেটা জানতে পারছি, প্রায় 25 জনের বেশি নাম ছিল। এই নবী যার ডায়েরি পাওয়া গেছে তার 25 জনের নাম ছিল, এবং আপনারা যেটা বলছেন 4টে জায়গায় অলরেডি ওদের প্ল্যান ছিল, এবং এদের যে 5-6 জনের দল এটা ছড়িয়ে যাওয়ার কথা ছিল। আপাতত গোয়েন্দাদের ঠিক সময় এবং যত ফোর্সেস আছে, জম্মু কাশ্মীর পুলিশ, হরিয়ানা পুলিশ, আহমেদাবাদ গুজরাট পুলিশ, এরা সঠিক টাইমে এই পুরো যে নেক্সাস এটাকে ধরতে পেরেছে এবং ভেঙে দিয়েছে। না হলে একটা আমরা আজকে আলোচনা করতাম নাম্বারে কতজন মারা গেছে, যেভাবে লাল কেল্লা হতো এটা আরো বড় করে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যেতে পারতো। আর এবার উমারের আত্মীয়কে আটক করেছে পুলিশ। ফরিদাবাদ থেকে ফাহিম নামে উমারের আত্মীয়কে আটক পুলিশের। খন্ডাওয়ালি গ্রাম থেকে উমারের যে লাল গাড়ি আপনাদের দেখাচ্ছিলাম, একটা লাল গাড়ি পাওয়া গিয়েছে। সেই লাল গাড়ির সঙ্গে কানেক্টেড এই আত্মীয়। লাল গাড়িটি এই ফাহিমের কাছেই রাখা ছিল। একটা লাল গাড়ি পাওয়া গিয়েছে। উমারের 3টে গাড়ি ছিল। একদম বাঁদিকে আমরা দেখতে পাচ্ছেন যে i20 গাড়ি সাদা রঙের, আরও একটা লাল গাড়ি পাওয়া গিয়েছে। আর সেই গাড়িটাই এই ফাহিমের আত্মীয়ের কাছে ছিল, যাকে আটক করেছে পুলিশ। দিল্লিতে হামলা, তারপর কাশ্মীর জুড়ে উপত্যকা জুড়ে তল্লাশি। কাশ্মীরের 13টি জায়গায় যৌথ অভিযান সিআইকে আর সিআইডির। এখনো পর্যন্ত 800 জায়গায় তল্লাশি অভিযান চলছে। শুধুমাত্র শ্রীনগরেই 150-র বেশি জায়গায় তল্লাশি। 500-র বেশি লোকজনকে জিজ্ঞাসাবাদ। উদ্ধার করা হয়েছে একাধিক ডিজিটাল ডিভাইস, নথি। গতকাল পুলওয়ামা থেকে গ্রেফতার করা হয়েছে আরও 3 জনকে। ধৃতদের মধ্যে সরকারি আধিকারিক এবং শিক্ষকও আছেন। में लगातार तब से छापेमारी चल रही है। 800 जगहों पे जो है, जो जम्मू कश्मीर में, विशेषकर कश्मीर में है, जो जिन पर छापेमारी की गई है, और 500 लोगों से अभी तक जो है पूछताछ की गई है, जिसमें विभिन्न डॉक्टर्स भी है। आज भी जो दक्षिणी कश्मीर पुलवामा है, और उसमें 3 ज़िलों में जो है रात को सीआईके और एसआईए ने छापेमारी की, जिसमें करीब 20 व्यक्तियों को क्वेश्चनिंग के लिए बुलाया गया है। हालांकि कुछ को वापस छोड़ भी दिया गया है, लेकिन अभी भी इस मामले की पूरी तह तक पहुँचने के लिए सुरक्षा एजेंसीज और जम्मू कश्मीर पुलिस विशेषकर जो है काम कर रही है। और बता दें आपको कि अभी भी इस मामले की पूरी तरीके से जो तफ्तीश है वो जम्मू कश्मीर पुलिस द्वारा की जा रही है। कैमरामैन सैयद मुर्तजा के साथ मैं रजामत, TV9 भारतवर्ष, श्रीनगर। বিস্ফোরণের 3 দিন হয়ে গেল, কিন্তু এখনো ওই ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহাংশ। আজও ঘটনাস্থলে ফরেন্সিক টিম যায়, নমুনা সংগ্রহ করেন সদস্যরা। এই মুহূর্তে সেই ঘটনাস্থলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দেহাংশ পড়ে রয়েছে এখনো। छत देख रहे हैं, वो उसके ऊपर वो हाथ का टुकड़ा एक पड़ा हुआ है। तो कहाँ कहाँ इंसानी शरीर के टुकड़े पहुँचे, कैसे बिखर गया एक एक टुकड़ा, वो आप देख सकते हैं कि जब वो ब्लास्ट हुआ था तो क्या स्थिति उस वक्त रही होगी। वो मंजर कितना भयानक रहा होगा कि जिसके 500 मीटर दूर तक लोगों के टुकड़े मिल रहे हैं। तो ये स्थिति
थी उस वक्त, तो वो तस्वीर आज तीसरा दिन है, इस तीसरे दिन के बाद भी सोचिए वो तस्वीर आज देखने को मिल रही है। बहुत लंबे समय तक तो लोगों की यही समझ में ही नहीं आया और इंसानों के टुकड़े टुकड़े हो गए वहाँ पर, और न जाने कितने लोगों की मौत हो गई, बहुत से लोगों का भी पता भी नहीं चल पा रहा है। तो फिलहाल दिल्ली पुलिस ने इस पूरे इलाके को बंद कर दिया है, इसको अभी फिलहाल यहाँ से ले जाएंगे, जाँच करेंगे। आपको ये भी बता दें कि वो I-20 जो कार थी, वो कार कौन चला रहा था, अब इसकी भी गुत्थी पूरी तरह से सुलझ गई है। पता अब ये साफ हो गया है कि वो कार डॉक्टर उमर ही चला रहा था। वो DNA सैंपल से भी आ गया है, क्योंकि कार में जो कपड़े मिले उसमें कपड़ों पर लगे खून के धब्बे और उसके जो शरीर के जो टुकड़े थे उससे के DNA सैंपल जो है वो मैच कर गया है उसकी माँ के DNA सैंपल से, क्योंकि उसकी जांच एजेंसियों ने उसकी माँ का DNA सैंपल लिया और उसके बाद ये डॉक्टर उमर का जो DNA सैंपल जो है था उसे मैच किया गया। तो उसके बाद अब स्पष्ट हो गया कि जो कार जो है वो डॉक्टर उमर ही चला रहा था। कैमरा पर्सन कपिल के साथ में शालिनी वाजपेयी, टीवी नाइन भारतवर्ष, दिल्ली। দিল্লি বিস্ফোরণের তদন্ত সম্পর্কে জানার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক আর গোয়েন্দারা আছেন।